তো সে ট্রেড এগ্রিমেন্ট এখনো হয়ও মানে সে তো কবে থেকে কথা চলছে। তো এটা ওই পুরনো প্লট, এটা করা হচ্ছে। এবং যেমন পাঞ্জাব ঢুকেছে, তার কারণ হচ্ছে পাঞ্জাবে ইলেকশন আছে, আর আপনি যখন কিছু নট প্লটের করে। কথা বলছেন, মানে এই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দেখেন, তিনিও বস্টন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন এবং বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এসবের জেনজি আন্দোলনগুলো বিবেচনা করলেও মানে প্লটের কিন্তু অনেক অনেক রকম নমুনাই দেখা যায়, কিন্তু আন্দোলনগুলো কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পেয়েছে, সরকার ফেলে দিতে পেরেছে। এই যে সুশীল সমাজের প্রতিনিধিরা তারা গিয়ে যুক্ত হয়েছেন, শুরু হয়েছিল চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন, বেকার বেকার যুবকদেরকে তেলাপোকা বলেছেন, কাজেই তারা সে প্রতিবাদে শুরু করেছেন, বেকারত্বের বিরুদ্ধে শুরু করেছেন, এখন পরীক্ষার বিষয় নিয়ে কথা বলছেন। তাদের সঙ্গে এসে কৃষক আন্দোলনের ব্যক্তিবর্গ পাঞ্জাব থেকে এসে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। মানে নমুনাটা তো নানা জায়গায় কালার রেভলিউশনের চেহারাটা যেমন নেয় সেদিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনি তো জানেন যে গত বিশেষ করে 2024-এর পর থেকে মানে দেশে বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে যে ইন্ডিয়া নেক্সট কিনা, নেপালে হলো, শ্রীলঙ্কায় হলো, বাংলাদেশে হলো, ইন্ডিয়ায় হয় না কেন, ইন্ডিয়ার জেনজিরা কোথায়? তো এটা তার একটা মানে নমুনা হতে যাচ্ছে কিনা? না না, ইন্ডিয়াতে এসব করে বেশি দূর যাওয়া যাবে না। এর আগে আপনি দেখুন, আমাদের যদি আপনি হিস্টোরিক্যালি পলিটিক্যাল প্যাটার্নস দেখেন, আপনি দেখবেন কখনোই নেশন ওয়াইড প্যাটার্ন হয় না। প্রথম কথা হচ্ছে, একবারই নেশন ওয়াইড একটা ওয়েভ হয়েছিল রাজীব গান্ধীর সময়, যখন রাজীব গান্ধী হলেন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর। তো পরবর্তীতে বলতে পারেন অনেকটা মোদির সেকেন্ড টার্মে এসে হয়েছে। তো তাছাড়া তাও দেখুন, সাউথ থেকে অত নেই, কর্ণাটকের উপাসটা ছিল না। সুতরাং নেশন ওয়াইড হয় না। ইন্দিরা গান্ধীর 77 সালের যে ইলেকশন, সেই ইলেকশনেও অন্ধ্রপ্রদেশ থেকে উনি কিন্তু বিরাটভাবে জিতেছিলেন, সাউথে নর্থ হারিয়ে দিয়েছিলেন। তো এটা আমাদের দেশে এভাবে সম্ভব না। আপনার মনে থাকতে পারে যে 2024-এর ইলেকশনের আগেই সোরস বলেছিল, জর্জ সোরস, যে সে ভারত মোদী সরকারকে উৎখাত করে ছাড়বে। এখন দেখুন, লেটাস কাট দ্য চেজ, একেবারে পরিষ্কার কাজের কথায় আসা যাক। বাংলাদেশ, নেপাল অন্য ধরনের দেশ, শ্রীলঙ্কা এগুলোতে অনেক কিছু করা সহজ, ওটা নয়। তবে ভারতকে দুর্বল করার একটা চেষ্টা চলবে। সেটার কারণ হচ্ছে জিওপলিটিক্যাল ওয়ারফেয়ার। এটা খুব স্বাভাবিক। ভারত শক্তিশালী যেহেতু হচ্ছে এবং তার শক্তি প্রদর্শন করতে শুরু করছে অপারেশন সিন্দুর থেকে, তাই জন্যে তাকে আটকানো। এবং আপনি দেখেছেন ব্রহ্মাচারিণী লিখেছে যে দ্যাট দ্য হানিমুন ইজ ওভার, এখন কম্পিটিটার্স। তো এই কম্পিটিশন এটা হতেই হতো একদিন না একদিন, চায়নাকেও হয়েছে, আমরা একটু বেশি পুরো পৃথিবীর কারণে বেশি ফেস করব। তো সেটার জন্য আমরা অনেকটাই প্রিপেয়ার। ডেমোক্রেসি আমাদের এক ধরনের যেমন স্ট্রেংথ, আবার এক ধরনের উইকনেস। তো তার সূত্র ধরে এই জিনিসগুলো হবে। এগুলোকে একটা লোক বস্টন থেকে হঠাৎ চলে এলো আর সঙ্গে সঙ্গে হই হই করে একদল ছেলে পিলে চলে এলো, গোটা ব্যাপারটা রূপকথার মতো না। আপনি ভাবুন না, একটা রাজনীতিবিদের একটা তার ফিল্ড তৈরি করতে, তার অ্যাকসেপ্টেন্স তৈরি করতে কতদিন লাগে। এগুলো ইনস্টাগ্রাম নির্ভর একটা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। এটা একটা দূর অব্দি যাবে এবং এটার এবার ডিক্লাইনটা শুরু হবে। কারণ এই যে কালকে যেই না ওরা ভ্যান্ডালিজম করেছে, এক্সপোজটা হয়ে গেছে। সো গভর্নমেন্ট এরপরে ফোর্স অ্যাপ্লাই করবে, স্টেপ ওয়াইজ ফোর্স অ্যাপ্লাই করবে, সরিয়ে দেবে। ও বেশি দূর যেতে পারবে না। ইনস্টাগ্রামকে আপনি ছোট করে দেখলেন বটে, কিন্তু আমি এখন মনে করতে পারছি না, মানে আমাদের তো বয়স হয়ে গেছে, যে নেপালে এমন এক অ্যাপ ব্যবহার করে আরেক বিদেশ থেকে আসা ব্যক্তি এমন আন্দোলন তো করলেন, সরকার তো নেমে পড়লো। এবং মানে এই ঘটনাগুলো এভাবে ঘটতে পারে এবং দাবিগুলো বদলে যায়, এবং ওই যে নানা শহরে নানা সময় তখন এসব পার্টির নাম দিয়ে ছড়িয়ে পড়তে পারে, সেটা তো বোধহয় বিজেপি সরকারও একরকমের
আঁচ করতে পারছেন, এবং আপনি যে বলছেন জর্জ সোরোস আছেন, কিংবা ভারতের শক্তিমত্তা কমিয়ে আনতে এক রকমের জিওপলিটিক্যাল চেষ্টা শুরু হয়েছে, ব্রহ্মচারিণীর মতো লোক লিখছেন সেটা, সেসব কারণে মোদী সরকারও তো সাড়া দিল অবশেষে। এখন এই যে মানে মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাদের সঙ্গে আলাপ করলেন, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে পরীক্ষার ব্যবস্থা একেবারে শতভাগ মানে ফুলপ্রুফ হতে হবে, নিশ্চিতভাবেই সেটা তো হতে হবেই। তো এই এই বিষয়টা গুরুতর হওয়ার সেটাও একটা লক্ষণ কিনা, যে সরকার যেভাবে সাড়া দিচ্ছে। আর মার্কিন ডিপ স্টেট তো অনেক সময়ই এমন ভাবে কাজ করতে থাকে যে কাজ অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে হয়তো টের পাওয়া যায় না। ওদের যেমন ওদের ডিপ স্টেট অফকোর্স বেশি এফিসিয়েন্ট, কিন্তু আমাদেরও তো ডিপ স্টেট আছে। সুতরাং এত এত ব্যাপারটা এত সহজ নয়। আমি অনেক কিছুই দেখতে পাই, অনেক কিছু সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে, যেহেতু জিওপলিটিক্স নিয়ে ডিল করি, তাই অনেক জিনিসকে দেখতে পাই, অনেক কিছুর সঙ্গে যোগাযোগ থাকে। সুতরাং ডিপ স্টেট টু ডিপ স্টেট আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে কিভাবে আমেরিকান মার্সিনারি ধরা হয়েছে। তো শুধু তাই নয়, কয়েকদিন আগে আপনি জানেন, বছরখানেক আগে একজন আমেরিকান মার্সিনারিকে ধরা হলো, যে মিজোরাম দিয়ে ঢুকে মিয়ানমারে সে ট্রেনিং দিত, ড্রোন চালাবার ট্রেনিং দিত এবং ওয়ারফেয়ার শেখাতো। সে 2 বছর ধরে যাচ্ছিল, 2 বছর ধরে যাওয়ার পর তাকে ধরা হলো। তার মানে 2 বছর ধরে ফাইল রেডি করা হয়েছে। এবং একটা জিনিস যদি খেয়াল করে থাকেন, সে জেলে তো গেল, জেলে যাওয়ার পর কোনো খবর নেই বহুদিন। হঠাৎ কিছুদিন আগে একটা ছবি সারফেস করলো যে সেই ভদ্রলোকের ভীষণ খাবার অসুবিধে, এবং সে চায় যে কি যেন খাবার টাবার আনাবে, সেইটা খেয়ে তিহারে তার খাওয়ার পছন্দ হচ্ছে না। এই যে গোটা ছবি এবং ছবিটা বেরোলো, খবরটা বেরোলো, আমার কাছে রিডিং হচ্ছে দুটো। এক, বলা যে কারণ ওকে ধরার পরই কিন্তু গড় ছুটেছিল দেখা করতে ফরেন মিনিস্ট্রিতে, তো বলা যে ও এখানেই আছে, আর ছবিটা দিয়ে ও যে তিহারেই আছে সেটা দেখান, আর ভালো আছে এগুলো দেখানো। এবং তারপরেই খেয়াল করুন, আমাদের নেপাল বর্ডার থেকে একজন ধরা পড়লো হঠাৎ করে। কেমন? সো এমন মানে এতটা ওরকম, যেগুলো অন্যান্য জায়গায় করা যায় ওগুলো আমাদের সঙ্গে ওরকম ভাবে হয় না। অনেক চেষ্টা হয়েছে, অনেক কিছু হয়েছে, ওইভাবে হয় না। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম, যে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের সঙ্গে আমাদের কিসে তফাৎ আছে। যেমন ধরুন, আমি একবার আপনাকে বললাম যে 77-এর যে ইলেকশন, যেটাতে ইন্দিরা গান্ধী হেরে গেলেন, সেটাতেও কিন্তু রেজাল্ট ইউনিফর্ম না সব জায়গায়। সেকেন্ড হচ্ছে, ধরুন এই যে দেশগুলোর, আপনি শ্রীলঙ্কাটা একটু আলাদা, সেখানে গণতন্ত্রগুলো একটু উইক থাকে এইসব জায়গাগুলোতে যেখানে যেখানে ঘটেছে। প্লাস আপনি খেয়াল করে দেখবেন, ইউথ পপুলেশন ইজ ভেরি হাই। যে টোটাল ফার্টিলিটি রেট বাংলাদেশের, নেপালের খুব হাই। তো ফলে এই সব জায়গায়, এবং এগুলো ইউনিটারি কান্ট্রি, ছোট ছোট ইউনিটারি কান্ট্রি, যার ফলে ট্যাকল করাটা অনেক ইজি ফর সামওয়ান এন্ড টু স্প্রেড দ্যাট। কিন্তু আমাদের মতো দেশে কি হয়, এত বড়, এবং তার ধরুন পশ্চিমবঙ্গের টোটাল ফার্টিলিটি রেট চীনের থেকে নিচে, কলকাতার টোটাল ফার্টিলিটি রেট, কলকাতার পপুলেশন শ্রিঙ্ক করছে, পশ্চিমবঙ্গের সব শহরে পপুলেশন কমছে। তো এখানে ইউথ রিপ্রেজেন্টেশন অনেক কম। শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ, সাউথ, দেশের বেশিরভাগ জায়গা, 3টে হিন্দি স্টেট বাদ দিলে পরে। তো এইরকম একটা মাল্টি ডাইমেনশনাল জায়গাতে ওই জিনিসগুলো হয় না। আর পলিটিক্সটা এখানে অনেক বেশি স্ট্রং, যেটা এই দেশগুলোর তুলনায়, যার ফলে এখানে ওই জিনিসটা করাটা এত সহজ না। ডিসরাপ্ট করা হবে, চেষ্টা করা হবে, কি করা হবে আপনাকে আমি বলছি, এরপরে কোন প্রসঙ্গটা উঠবে। যেমন ধরুন, আমাদের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হলো ইলেকটোরাল রোলের, এখনো চলছে। তো হঠাৎ একটা পড়লাম যে কোত্থেকে 3জন নাকি একটা ইউএন কি ওই যেমন এসেছিল বাংলাদেশে, ওরকম কোথায় কি একটা বলেছে যে এটাতে তারা খুশি নয়। এখন ব্যাপারটা হচ্ছে, তারা খুশি হোক আর না হোক, আমাদের আর কিছু এসে যায় না। এই জিনিসগুলো করা হচ্ছে কারণ ধরুন, ওরা ডেমোক্রেসি র্যাঙ্কিং এ ইন্ডিয়াকে পেছিয়ে নিয়ে এসে একবার বোধহয় আফগানিস্তানের সমান টমান কিছু একটা করেছে।
কেমন হংকং এর থেকে নিচে করেছে তো আমি জানি, প্রেস ফ্রিডম টেস্ট ফ্রিডম সব কমিয়েছে। হংকং সম্পর্কে আমার খুব সমগ্র অভিজ্ঞতা আছে, সেই জন্য আমি উদাহরণ দিচ্ছি। তো ফলে কি হচ্ছে যে এটা ও যা যা করার ছিল অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে অস্ত্রগুলো। এখন দেখবেন এটার পর কি হবে। এটার পর একটা চেষ্টা করা হবে এটার থ্রুতে একটু নাক গলিয়ে বলা এইখানে ডেমোক্রেসি নেই। এবং আমার দেশে আসলে গোটা ঘটনাটা কিসে ঘটছে জানেন? সেটা হচ্ছে যে সেটা কংগ্রেস, ভারতবর্ষে কি হয়েছে, বিজেপি এমন ভাবে উঠে এসছে যে সেই 60-এর দশকে ছিল, 60-70-এর দশক অব্দি ছিল একচেটিয়া কংগ্রেস। তো তারপরে স্প্লিন্টার হতে 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 কংগ্রেস গেল এক সময় শুকিয়ে, বিজেপি উঠে এসে দেশ জুড়ে হয়ে গেল। এখন 28টা না 29টা রাজ্যের ভেতর 20টাতে বিজেপি, 21টাতে বিজেপি। এই যে কংগ্রেস তার জায়গাটা কিছুতে তৈরি করতে পারছে না। উচিত হচ্ছে বিজেপি কংগ্রেস হবে। কংগ্রেসের রাজনীতি, অপোজিশন রাজনীতিটা যেহেতু খারাপ হয়ে গেছে, যার ফলে অপোজিশন রাজনীতি এই ধরনের আনকনস্টিটিউশনাল ফোর্সের ওপর ডিপেন্ড করছে। এবং আমি সরাসরি কংগ্রেসকে দোষ দিচ্ছি। আপনার মনে থাকতে পারে যে কানাইয়া কুমার এবং যেটাকে আমাদের এখানে লুজলি বলা হয় টুকরে টুকরে গ্যাং, কেমন, তো সেই জেএনইউ থেকে আপনি দেখবেন এরা এন্ড করলো কোথায়? কংগ্রেসে। কংগ্রেস ভারতবর্ষের সব থেকে পুরনো ন্যাশনালিস্ট দল। এই জায়গাটা থেকে যদি একটু বাংলাদেশে যাই, যে সত্যি তো মানে আমরা যখন বড় হয়েছি কংগ্রেসই ভারতের একমাত্র দল, মানে মানে সেটাই মানে সারা ভারত, সর্বভারতীয় একমাত্র দল। সেখান থেকে কংগ্রেসের আসলে কোনো পরিসরই আর বাকি নাই। এরকম একটা পরিস্থিতিতে আপনি বলছেন আসলে মানে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতিটাতেও সেটার একটা চাপ পড়ছে যে একটা সক্রিয় বিরোধী দল নাই। সেটা যেমন এসব আন্দোলনে একটা খুব গুরুতর ভূমিকা নিয়ে ফেলতে পারে বা প্রভাব ফেলতে পারে, সেটার কথা আপনি বলছিলেন। এইখান থেকে যদি আমি একটু বাংলাদেশে যাই, বাংলাদেশে যে আওয়ামী লীগের পরিসর তৈরি করতে মোদী সরকার সক্রিয় হয়ে মানে হয়েছেন বা সে কারণেই শেখ হাসিনাকে তারা রেখেছেন, এই তত্ত্বগুলো যারা বিশ্বাস করেন, মনে করেন এবং শেখ হাসিনার ফেরার ঘোষণার পেছনে সরাসরি ভারতের হাত আছে, সেটা যারা বলছেন, সেখানে আপনি কতটা সত্যতা দেখেন? আজকেও পিনাকি ভট্টাচার্য কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে ভারত এবং হাসিনা দুইজনের জন্যই ভালো হবে, তিনি ডিসেম্বরে ফিরে আসছেন এবং তিনি ডিসেম্বরে ফিরে এসে কারাগারে যাবেন। এক রকমের মানে ভবিষ্যৎবাণী করেছেন যে শেখ হাসিনা ফিরতে পারছেন। শেখ হাসিনা তো নিশ্চয়ই ভারতের সমর্থন ছাড়া এমন একটা ঘোষণা দেন নাই। ভারতের সেই অবস্থানে ভারতের রাজনৈতিক পরিস্থিতিটা টালমাটাল হয়ে গেলে কোনো পরিবর্তন চলে আসতে পারে কিনা? না না, প্রথম মানে সামহাও আমি জানি না বাংলাদেশে বা কোথাও একটা বিশ্বাস আছে যে টালমাটাল হয়ে যাবে। আমাদের মানে আমাদের এখানে বিশ্বাস করুন, আমাদের এখানে এটা নিয়ে আমরা শুরু থেকেই কনসার্ন থাকবো, কি হচ্ছে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা নিয়ে কোনো টালমাটাল হওয়ার কোনো পরিস্থিতিই নেই। মানে আমি বলছি তো যে ফার্মার অ্যাজিটেশনে যদি ধরুন অন আ স্কেল অফ 10 অ্যাজিটেশনাল ইন্টেন্সিটিতে অন আ স্কেল অফ 10 ধরুন ফার্মার অ্যাজিটেশন যদি 7 কিংবা 8 হয়, তাহলে এটা 2 কি 2.5, এর দুটোর মানে এর কোনো অ্যাজিটেশনাল জায়গায় নেই। আর ভারতবর্ষে এই ধরনের জিনিস যদি হয়, হতে পারে, আমি এখনো কিছু তো একেবারে বলা যায় না, কিন্তু এইটুকু বলতে পারি এই ধরনের কোনো জিনিস ভারতবর্ষে কোনোদিন হয়নি। যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে সেটা খুবই নতুন ব্যাপার হবে। ভারতের অতীত যত রকমের পলিটিক্যাল ট্রেন্ডস আছে, যা যা হিউম্যান ইন্ডিকেটার্স আছে, সব কটাকে ডিফাই করতে হবে। সো ব্যাক টু দ্য টপিক, এবং এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ইলেকশন হয় সবকিছু করে, এখানে কেউ জোর করে ক্ষমতায় থাকে না। সুতরাং আমি যেটা অপোজিশন সম্পর্কে বলেছি, সেটা অপোজিশন যে তারা যে পলিটিক্সটা করবে সেই এটা তাদের অযোগ্যতা, যার ফলে অপোজিশন আনকনস্টিটিউশনাল ফোর্সকে দিয়ে দিচ্ছে গিয়ে ওই ওই ওর মধ্যে ওই কি নাম ককরোচ পার্টির মধ্যে তারা ঢুকে পড়ছে, হুইচ ইজ মানে এটা ফালতু। যে তোমার নিজের ক্ষমতা নেই, তুমি অন্য ভাড়াটে গুন্ডা করে তুমি করতে যাচ্ছ। ব্যাক এবার এখানের সঙ্গে বাংলাদেশে কি হবে অ্যাবাউট হাসিনা এবং ইন্ডিয়া। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দুটো দেশ, সরাসরি দুটো দেশ। আমি অনেক দিন ধরে ট্র্যাক করেছি এবং আমার ধারণা 15 বছর 10 বছর আগেও একটু অন্যরকম ছিল, যে না এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং দেশটা তৈরি হবে, নেশন বিল্ডিং হবে ইত্যাদি।
আমি এখন খুব কনফিডেন্ট এটা একটা দেশই নয়, এটা দুটো দেশ। কেমন এর নেশন বিল্ডিংই হয়নি, এটা হওয়া অসম্ভব ব্যাপার। আমি আজকেও একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন বলছেন যে আমরা যদি পাকিস্তানের সঙ্গে থাকতাম তাহলে কত সুবিধে হতো। এখন আমাদের এখানে কেউ ওপেনলি এসে আমরা যদি ইংরেজের কলোনি হতাম তাহলে কত সুবিধে হতো যদি বলে, সে গালাগালি খাবেই খাবে। কেমন? তো সুতরাং এমনি মুখের কথায় বলছেন, বাড়িতে বলছেন, সেটা অন্য প্রশ্ন। তো বাংলাদেশ দুটো দেশ, একদল পাকিস্তানের সঙ্গে যেতে চায়, একদল পাকিস্তান হতে চায়, আর একদল হয়তোবা হতে চায় না। কেমন? কারণ এরকম একটা পরিস্থিতি। সেই জায়গা থেকে বাংলাদেশকে ব্যালেন্সে, বাংলাদেশের পলিটিক্যাল ব্যালেন্স রাখতে গেলে পরে আওয়ামী লীগ ছাড়া গতি নেই। আমি কিন্তু আপনাকে আবারও বলছি, 2 বছর আগেও কি 3 বছর আগেও আমি কিন্তু মনে করতাম যে আওয়ামী লীগ কেন, আমরা মানে অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে দেখা যাক। হ্যাঁ, ইভেন আই ওয়াজ ওপেন টু জামাত। আমার তো কিছু এসে যায় না, আমি তো আউটসাইডার, আমি তো ডিল করব বিজনেসের মতো। কিন্তু আমরা যে 24টা হলো সেটা আমার চোখ খুলে দিল যে বাংলাদেশটা কিন্তু দেশ নয়, এখানে পুরো দুটো ভাগ। তো এইটা যদি হয়, এবার দেশটাকে ভেঙে দুটুকরো করার দায়িত্ব, একে তুমি এখানে বসো ওখানে বসো এরকম, এটা তো হতে পারে না। তাহলে এই দেশটা যদি কোন রকম একটা পলিটিক্যাল ব্যালেন্সে থাকতে হয় তাহলে আওয়ামী লীগকে থাকতেই হবে। এবং অফকোর্স আমার যেহেতু লক্ষ্য দেশটা ব্যালেন্সড থাকুক, আমার এটাই লক্ষ্য যে দেশটা মানে মারামারি কাটাকাটি না হোক, এরা একটা জায়গায় থাকুক। মানে আমি বলতে চাইছি একটা আফগানিস্তান হয়ে যাক, কি পাকিস্তান যেন না হয়। পাকিস্তান অফকোর্স করতে দেওয়া হোক, মানে আমরা কোনোভাবে করতে দিতে চাইবো না, সব রকম ফোর্স অ্যাপ্লাই হবে যাতে না হয়। তো সুতরাং সেটা করার জন্য এখানে আওয়ামী লীগ অ্যাজ আ ব্যালেন্সিং ফোর্স দরকার। এই অবধি তো যদি দরকার থাকে আর ভারত যদি তাকে ব্যাক করে তাহলে আমার তো কোনো এর মধ্যে কোনো ক্ষতির ব্যাপার নেই, ব্যাক তো করবেই, কেন করবে না। বরং 24 চোখ খুলে দিল যে না, এখানে ওকে রাখতেই হবে, ও সরে গেলেই বিপদ, পুরোটা পড়ে যায় এরা। তার মানে আপনার বিশ্লেষণ বলে যে ভারত এক রকমের সে অবস্থানে, মানে ভারত সরকার রাষ্ট্র হিসেবে সে অবস্থানে, মানে আপনার মতো ভারত সরকার রাষ্ট্রেরও একটা রিয়ালাইজেশন হয়েছে যে রাখতেই হবে। দেখুন, এখন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিকে বিএনপির মধ্যে একটা ভরসা তাদের মধ্যে আছে যে অ্যাটলিস্ট বিচার ব্যবস্থার মধ্যে ডিলে করে শেখ হাসিনা তো 2 বছর জেলে ঢুকায় রাখতে পারবে। কারণ বিচার ব্যবস্থাতে এমন একটা ধরেন এটা এটা কিন্তু মানে আন্তর্জাতিকভাবেও খুব বেশি ঝামেলা করা যাবে না যদি হিয়ারিংগুলো ওনারা দেরিতে দেরিতে করে এটা 2 বছর পর্যন্ত না লিঙ্গার করেন। সো তারা একটা পলিটিক্যাল রিলিফ পায়। তো বিএনপি এই লাইনে বিএনপি যাবে কিনা, যদিও উপরে সালাউদ্দিন সাহেব হুঙ্কার দিচ্ছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু পলিটিক্যাল এলিমেন্টস যারা পলিটিক্যালি তারেক রহমানকে অ্যাডভাইস করছেন বা করেন, সেই রিজভী আহমেদ বলেন আর মির্জা ফখরুল ইসলাম, তাদের ভাষায় কিন্তু অনেকটা আবার আপনি যদি এটাও দেখেন যে তারেক রহমান যদি কোনোভাবে ধরেন মানে ইয়ের মধ্যে মানে কট্টরপন্থার দিকে যান কিনা, এটাও কিন্তু এনআরআই ব্যালেন্স। তো এই এনারা কিন্তু আওয়ামী লীগের ইয়েতে কি বলে নিষিদ্ধের ব্যাপারটাতে আসে বলছে যে এটা আদালতের প্রশ্ন, আদালত দিয়ে হবে। শেখ হাসিনার প্রশ্নে তারা কিন্তু একটা কথাও বলে না, উনি বিচারের মুখোমুখি হবেন তারা কিন্তু কিছু বলছে না। আপনি সরকারের তরফে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আর শ্যামা ওবায়দ ছাড়া আর আস্তে আস্তে কিন্তু সুর নরম হয়ে আসতেছে, ওয়েলকাম করতেছে, এখন ওয়েলকাম করছে, মানে এখন বরং আইনি ফাঁদগুলো আইনি ইয়েগুলো বের করার চেষ্টা। চিফ প্রসিকিউটর দিকে বলানোর চেষ্টা করা হলো যে উনি আসতে হলে 2 দেশের মধ্যে সমঝোতা হইতে হবে, মানে অন্যদিকে ঠেলে দিচ্ছেন ওনার আশাটা। সো এই দিক থেকে শেখ হাসিনা মরাল অনেক গেইন করেছেন। উনি বরং এই পলিটিক্যাল চালটা বলে, মানে আমি যেটাকে পলিটিক্যাল মুভমেন্ট বলছি, অনেকে এটা বলতে চায় না, বলে যে এটা শেখ হাসিনা ঘোষণা আছে উনি আসবেনি, এটাই হলো একমাত্র ইয়ে। আমি বলছি না, এটা একমাত্র বিষয় নয়, ইট ইজ এ টোটাল। ওনার আসার আগ পর্যন্ত এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট, যে পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে উনি ওনার পার্টিকে পুনর্জাগরিত করবেন, ওনার পার্টিটা সুসংগঠিত করবেন, ওনার পার্টিটার পুরা সাংগঠনিক ভিত্তিটা উনি তৈরি করে নেবেন এই ফাঁক দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। সামনে আগস্ট মাসে অনেক কর্মসূচি আছে।
হ্যাঁ, আপনি তো জানেন আগস্ট মাস হলো শোকের মাস, এবং আগস্ট মাসের পরে থেকে শুরু করে ডিসেম্বরে সে বিজয়ের মাস। সো এই সময়টা কিন্তু আরও একটা সময় ওয়েদারও কিন্তু আস্তে আস্তে ভালো হবে। সো ওয়েদার যত ভালো হবে তত কিন্তু মাঠে মানে আন্দোলনের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে। আর সময় যত যাবে তত কিন্তু একটা পরিবেশ তৈরি হবে। সেই ক্ষেত্রে এটা একটা মুভমেন্ট আমার কাছে মনে হয়েছে, মানে ওনার রাজনৈতিক ভাবমূর্তিকে আহ, মানে আগের জায়গায় নিয়ে আসা, যেটা যেটা ধরেন জঙ্গিরা করেছিল, নষ্ট করেছিল, সেইটাকে রিপেয়ার করা, ওনার দলের মধ্যে শক্তিটাকে আবার ফিরে আনা, দলের মনোবল ফিরিয়ে আনা, দলের সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনা, দলের মধ্যে যে চেইন অফ কমান্ড সেটা প্রতিষ্ঠা করা, এবং ওনার এখানে যে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, এইখান থেকেই কিন্তু একক নেতৃত্বটা ফাইনালি প্রতিষ্ঠিত হবে। কারণ এই সময়কালের মধ্যেই কিন্তু দেখবেন যে দলের মধ্যে ইরিটেশন হবে, দলের মধ্যে ইরিটেশন হয়, যেটা উনি আসার পরে কিন্তু হয়তো ইরিটেশনটা বাড়বে, কিন্তু ততদিনে কিন্তু ওনার শক্তিটা, মানে ওনার দলের সাংগঠনিক শক্তিটা কিন্তু দাঁড়াবে, তৃণমূল দাঁড়িয়ে যাবে। কারণ তৃণমূল একটা মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা নির্যাতিত হইতে হইতে তারা একটা সহ্য শক্তি কিন্তু অর্জন করেছে। এই সহ্য শক্তি অর্জন করাটা কিন্তু বড় বড় ব্যাপার। আপনার যে কোনো কিছুতে কিন্তু, যে কোনো মুভমেন্ট তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটা বলে না, আপনি একটা রুটি ভাজতে হলে তাওয়া আগে গরম করতে হয়। তো এটা তাওয়া গরম করার মতো, পার্টিটাকে গরম করার মতো, পার্টিকে তৈরি করার মতো, এটা একটা মুভমেন্টের আকারে ধারণ করে। এবং শেখ হাসিনার এই বক্তব্যগুলো এবং তার এই উজ্জীবিত কথাবার্তা এবং তার হিউমারাস কথাবার্তা, এটা পার্টির, আমি মনে করি পুরো নেটওয়ার্কের মধ্যে কিন্তু এটা একটা শক্তি অর্জন। তার প্রতিটা কথার মধ্যে কিন্তু শক্তি আছে। হাসির প্রতিটা যে রস করছেন এই সরকারকে নিয়ে, যে উনি মস্করা করতেছেন, এটা কিন্তু তৃণমূল নেতাকর্মীর জন্য এক ধরনের একটা জীবনী শক্তির মতো। সো ইট ইজ হার মুভমেন্ট। আমার যেটা মনে হয় সেই মুভমেন্টে এখন পর্যন্ত ওনার কথাবার্তায় শি ইজ ডুইং ওয়েল। থ্যাংক ইউ। একেবারেই। একটা প্রশ্ন আমি আচ্ছা, ঠিক বলেন। আছে, করেন। না বলেন, আপনারটা না, শেষ আমি করেন। ওই যে মুজাফফরের দিকে চলে যাচ্ছিলাম, আপনি আচ্ছা, প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন করতে বা চাচ্ছিলাম। আপনার প্রথমত হলো, দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে। দর্শকদের অনেক প্রশ্ন আছে, এটারও একটু শুনবো। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এখন একটা আলোচনা চলছে। প্রথমত হইলো যে সরকারের টালমাটাল অবস্থা শেখ হাসিনার ঘোষণার পর থেকে, আর শেখ হাসিনা প্রতিদিনই কম বেশি কথা বলতেছেন। প্রতিদিন বলতে গড়পড়তা বলছি আর কি, প্রায় দিন উনি পার্টির বিভিন্ন ইউনিটে কথা বলেন। হ্যাঁ, তো হ্যাঁ, এগুলো অনেক মানে আজকেও কোনো একটা টেলিগ্রাম ইয়াতে উনি ছিলেন আজকে। হ্যাঁ, আমি প্রায় দিন বলতে বলছি যে প্রত্যেক দিন না, প্রায় দিন বলতে মনে করেন 4 দিন 5 দিন পরে বড় কোনো একটা না, ঘটনার কথা বলে রাখি। প্রায় দিনে কিন্তু বড় জায়গাতেই কথা বলছেন, প্রত্যেক আচ্ছা, প্রত্যেক প্রত্যেক আসনে, মানে সংসদীয় আসনে কিন্তু উনি কথা বলতেছেন প্রত্যেক দিন। আচ্ছা। তো এই কথার প্রেক্ষিতে সরকারের মধ্যে এক ধরনের নড়াচড়া তো খুব ভালোভাবেই নড়াচড়া হচ্ছে, আমি বিভিন্ন মহলে কথা বলার পরে যেটা বুঝছি। এবং এই যে অডিওটা আমি আবার ক্লিয়ার, এই অডিওগুলো যে আমরা যে পাচ্ছি, যে অডিওগুলো, এগুলো কিন্তু এই অনুষ্ঠানগুলির অডিও, কিন্তু এটা কিন্তু আলাদা কোনো অন্য কিছু। এই অনুষ্ঠানগুলিতে উনি যে তার নেতাকর্মীদের সাথে কথা বলছেন সেখানকার অডিও কিন্তু এগুলি। বুঝতে পারছি। এখন এই যে গতদিন যে প্রধানমন্ত্রী তার মিত্রদের সঙ্গে বসছিলেন, এটা একটা রুটিন ওয়ার্ক অনেকেই বলছেন, কিন্তু ভিতর থেকে বলা হচ্ছে যে আসলে মূলত শেখ হাসিনার এই ঘোষণার পর থেকেই তাদের মিত্ররা সবাই মিলেই এক ধরনের অস্থিরতার মধ্যে আছেন, এই জন্য দ্রুত বসার একটা উদ্যোগ নিয়েছিলেন। নাম্বার 1। নাম্বার 2 হলো যে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে যে একটা ককরোচ আন্দোলন শুরু করলো ককরোচ পার্টি, এবং সেখানে কংগ্রেসও যুক্ত হলো, গতকালকের চিত্র যা দেখলাম, এর আগের দিনের চিত্র, এই শেখ হাসিনার এই ইয়েতে কোনো প্রভাব ফেলবে কিনা, এইটা আপনার বিশ্লেষণটা কি আসলে, ছোট করে যদি একটু শুনি। ককরোচ আন্দোলনের শেখ হাসিনার সাথে কোনো সম্পর্ক নাই, যেটা অনেকে মনে করছেন যে ডিপ স্টেটের আন্দোলন, যেটা প্রচার হচ্ছে, ডিপ স্টেটের আন্দোলন, মোদি পড়ে গেলে কি হবে শেখ হাসিনার, এই কথাগুলো বলছে। তো আমি যখন এগুলো আসে, অনেকে বলছেন যে বাংলাদেশে অনেকে উৎফুল্ল যে দুই রকম ভাগ আছে বাংলাদেশের, মানে জামাত এবং এনসিপি শিবির এবং বিএনপি শিবিরের মধ্যে। তো জামাত এনসিপি যেটা মনে করছে যে যদি মোদি পড়ে যায়, এনসিপির লোকেরা যেটা মনে করে মোদি যদি পড়ে যায় তাইলে সেখানে একটা অস্থিরতা হবে। সো শেখ হাসিনার ফেরত আসা মানে অসম্ভব হয়ে যাবে। এটা হলো তার ফেরত আসা অসম্ভব, কারণ শেখ হাসিনার শক্তি ক্ষয় হবে। তো আমি তাদেরকে এটা একটা আরেকটা গ্রুপ মনে করে যে মোদি যদি পড়ে যায় এবং পরবর্তীতে ভারতে স্বাভাবিকভাবেই মানে একটা পট পরিবর্তন, এটা তো ভারতে বিপ্লব হওয়ার কোনো সুযোগ নেই, সেটাও আমি একটু বলছি আপনাকে একটু পরে। সেটা হলো যে ওখানে
ক্ষমতার রদবদল কোথায় হবে? এটা কি ভারত কি এমন একটা জায়গা যে জায়গাটাতে আর্মি ক্ষমতা নেবে? ভারত কি এমন একটা জায়গা যেটা কোনো ইউনিটারি কোনো পার্টির হাতে এই পার্টি ক্ষমতার থেকে চলে গেলো ওই পার্টি আসবে, এরকম কেউ প্রেডিক্ট করতে পারে? যদি সেটা করতে না পারে তাহলে এখানে শেখ হাসিনার আসা এবং যাওয়ার মধ্যে প্রতিবন্ধকতা যেটাকে বলে, মানে বাধা মানে আসতে পারবে না যেটা বলে, যেটা ওরা খুশি হচ্ছে, এটা ঠিক না। ঠিক না, এই জন্য আপনাকে ক্লিয়ারলি বলি, ভারত কতগুলি রাজ্য, 27টা বা কতগুলি রাজ্য, আমি সরি এইটা কেন তথ্যটা নাই আমার মাথার মধ্যে অল অফ এ সাডেন। তো সেই রাজ্যের মধ্যে ভারত এমন একটা রাজ্য, প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা কিনা কই যে সরকার সরকার আছে। একটা রাজ্য সরকার আছে, ঠিক আছে? তারপরে হলো তাদের ফেডারেল গভর্নমেন্ট, মানে তাদের লোকসভাটা হলো ফেডারেল, আর প্রত্যেকটা রাজ্যে একটা করে, তার মানে প্রত্যেকটা রাজ্যে একটা করে গভর্নমেন্ট আছে। তো ভারতে যদি সরকার পরিবর্তন, সে মোদি বাধ্য হলো পদত্যাগ করতে। মোদি বাধ্য হলে এখানে তো জঙ্গিরা ক্ষমতায় যেতে পারতেছে না। ক্লিয়ারলি চিন্তা করে বাংলাদেশে ইউনিটারি একটা সিস্টেম, যে সিস্টেমের কারণে যখন শেখ হাসিনাকে বাধ্য করলো পদত্যাগ না করে চলে যেতে বাধ্য হইলেন, তখন এটা ভ্যাকুয়াম হলো। ভ্যাকুয়ামে একজনকে নমিনেট করতে হলো ক্ষমতায়। কিন্তু ভারতে কি তাই? ভারতে ইমিডিয়েটলি কি হবে জানেন? ভারতে ইমিডিয়েটলি যদি মোদী সরকার যদি সে ধরেন, অনেকে বলছে যদি পদত্যাগ, মোদী সরকার পদত্যাগের দাবি এখন ওঠে না, উঠছে হলো ওই শিক্ষামন্ত্রী ও কি কি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। তো সেখানে যদি মোদী সে ধরেন ক্ষমতা মানে ত্যাগে বাধ্য হইলো, তাহলে ভারতে কি হবে? ভারতে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসবে। দেয়ার উইল বি অ্যান ইন্টারিম গভর্নমেন্ট হু উইল বি কন্ডাক্টিং ইলেকশনস, সিম্পলি ইলেকশনস, মধ্যবর্তী নির্বাচন করবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, যে ইন্টারিম গভর্নমেন্টটা মধ্যবর্তী নির্বাচন করবে, নাথিং মোর দেন দ্যাট। তার কিন্তু পুরো 27টা রাজ্যের মধ্যে কোথাও রাষ্ট্র কাঠামো কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কাঠামোর মধ্যে পরিবর্তনটা হচ্ছে। এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্টের কাঠামো পরিবর্তনের জন্য একটা স্ন্যাপ ইলেকশন হবে, এটাকে বলে স্ন্যাপ, মধ্যবর্তী নির্বাচন ইলেকশন হবে। তো মধ্যবর্তী ইলেকশন হবে, সেখানে ক্ষমতায় সে ধরেন মোদি তো ইলেকশনে পাবে, ওখানে তো মোদিরে নিষিদ্ধ করতে পারতেছে না, বাংলাদেশের মতো এরকম করতে পারতেছে না। তো এখানে আপনি ওই বিপ্লব নামের কি যেন যে দেশ ছাড়খাড় করার ব্যাপারটা, এখানে কিন্তু তা হবে না। এখানে একটা সরকার যদি পতন হইতে হয়, পতন হইতে পারে, কিন্তু পতন হলে কিন্তু পরবর্তী আরেকটা সরকারের সিস্টেম আছে ওখানে, কারণ ওটা ফেডারেল গভর্নমেন্ট। ওখানে কিন্তু আপনি ওই 27টা রাজ্যের আপনি সরকারগুলো কিন্তু পতন ঘটাইতেছেন না, বরং ঘটাইতেছেন শুধুমাত্র দিল্লির সরকারটাকে। তো দিল্লির সরকার যদি পতন হয়, তো দিল্লিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, স্ন্যাপ ইলেকশন হবে, মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন আসলে ককরোচ পার্টি আসবে না, বকরোচ পার্টি আসবে না, কংগ্রেস আসবে না, বিজেপি আসবে, নোবডি নোজ ইট। তখন ইলেকশনে আবার একটা জনমত যাচাই হবে, সেই জনমত যাচাইয়ের মধ্যে যে নির্বাচন আসবে সে জিতবে। ধরেন বিজেপি জিতলো না, কংগ্রেস জিতলো, বেস্ট অল্টারনেটিভ কি? বেস্ট অল্টারনেটিভ মানে বেস্ট, আপনার যদি এরপর অল্টারনেটিভ কেউ খোঁজে, তাহলে তো কংগ্রেস এবং তার মিত্ররা। তো কংগ্রেস যদি জিতে, কিভাবে এরা কল্পনা করে, কিভাবে এদের পলিটিক্যাল ইয়েগুলো অ্যানালাইসিস করে যে কংগ্রেস মানে আসলে তো মোদি বরং শেখ হাসিনাকে ফাইটার প্লেন দিয়ে কিন্তু পাঠাইতে রাজি হবে না, যে তার জেট ঢুকবে, জেট ঢোকার সময় ফাইটার প্লেনে পাহারা দিয়ে আনবে, এটা কিন্তু মোদি করতে চাইবে না। মোদি মধ্যবর্তী দিকে চলতে যাবে বাংলাদেশে। কিন্তু রাহুল সরকার বা প্রিয়াঙ্কা সরকার বা সোনিয়া সরকার বা হোয়াট এভার কংগ্রেস লেড গভর্নমেন্ট, তারা কি করবে? তারা তো C-130 দুইটা দিবে, দুইটা না তিনটা রাখবে, কোনটার মধ্যে শেখ হাসিনা থাকবে এটা কেউ জানবে না। এবং C-130 পাশাপাশি আরো কয়টা জেট থাকবে, যেটার মধ্যে কোনটার মধ্যে শেখ হাসিনা জানে না। তারপর থাকবে হলো তাদের বহর থাকবে, যে বহর দিয়ে শেখ হাসিনা এনে ঢাকা এয়ারপোর্টে নামাবে এবং তাকে যথাযোগ্য প্রহরা দিয়ে তাকে রাখবে যে পথে। আপনি নিশ্চিত থাকেন এটা কংগ্রেস এটা করবে। একেবারে। কেন আমি এটা বলছি? ইট ইজ এ ফ্যামিলি ট্র্যাডিশন, ফ্যামিলি রিলেশন। সো শেখ হাসিনার সাথে এই কি বলে গান্ধী ফ্যামিলির একটা ফ্যামিলি রিলেশন, প্লাস কংগ্রেসের সাথে আওয়ামী লীগের একটা ফ্যামিলি রিলেশন, মানে ফ্যামিলি যে রিলেশন থাকে সেই রিলেশন। তো সেখানে এরা যে আহম্মকের মতো ভাবে যে রাজীব গান্ধী কংগ্রেস যদি আসে তাহলে শেখ হাসিনা আসতে পারবে না, কারণ কি তারা ভাবতেছে যে ওনার আসার পথ রুদ্ধ হয়ে, কারণ বিদ্রোহী সরকার ক্ষমতায় আসবে। আরে ভাই, ওখানে বিদ্রোহী সরকার আসবে না, ওখানে আসবে একটা ইন্টারিম গভর্নমেন্ট। যদি কারো পতন হয় ইন্টারিম গভর্নমেন্ট আসবে, এবং সেই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আরেকটা নির্বাচন হবে, স্ন্যাপ ইলেকশন হবে। ওখানে কিন্তু বিপ্লব হচ্ছে না, ওখানে সেনাবাহিনী এসে হস্তক্ষেপ করবে না, ওখানে এয়ারফোর্স এসে হস্তক্ষেপ করবে না, ওখানে র্যাব এসে হস্তক্ষেপ করবে না, ওখানে পুলিশ মারতে পারবে না, ওখানে ওইসব চলবে না। অনেক ক্ষমতা বদল হয়ে যেত, অনেক সরকারের পতন হইতে পারে, কিন্তু তাই বলে তো সেন্ট্রাল গভর্নমেন্টে যায় ককরোচ পার্টি ক্ষমতায় বসবে না।
প্রশ্ন নেপালে কি, নেপালেও তো কক্রোচ পার্টি বা বালেন্দ্র পার্টি যেটা যেটা জেনজি পার্টি, ওরা কি যায় সরাসরি ক্ষমতায় বসছিল? না, ইন্টারিম গভর্নমেন্ট আসছে। সো ওয়্যার ইজ ডেমোক্রেসি? আমাদের এখানে তো ডেমোক্রেসি নাই বলে তো আমাদের আর্মি সবসময় এই জিনিসগুলো প্লে করে। আমাদের যেহেতু ইউনিটারি গভর্নমেন্ট, আর্মি হস্তক্ষেপ করতে পারে, কিন্তু অন্যান্য জায়গায় তো তা না। আর অন্যান্য জায়গায় আর্মি কিন্তু কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় না, আমাদের দেশের আর্মি তো কথায় কথায় কনস্টিটিউশনের বিরুদ্ধে যায়। সো যারা এইসব কল্পনা করে, কল্পনা করতেই পারে। বরং মোদি সরকার গিয়া যদি রাহুল সরকার আসে বা যদি কোনো কোয়ালিশন গভর্নমেন্ট আসে, তারা কিন্তু যেহেতু কোয়ালিশন গভর্নমেন্টটা রাহুলদের নেতৃত্বে হবে, মানে সেকেন্ড বেস্ট চয়েস নেতৃত্ব হবে, ওকে আপনি কি করে মানে বাধা দেবেন? আমি তো এটা বুঝতে পারি নাই মানে এদের। সো আপনার যারা প্রশ্ন করছেন, আমার ধারণা আমি আপনাকে বুঝতে পারছি কিনা, কিন্তু আপনার অন্যান্য যারা প্রশ্ন করছেন তাদের জন্য আমার এটাই বক্তব্য, যেটা শেখ হাসিনা আসার পথে আরো সহজ হবে, বরং বাংলাদেশ সরকারকে আরো শক্তিশালী প্রতিরোধের মুখে পড়তে হবে, ওর আরো শক্তিশালী বিরোধের মুখে পড়তে। ভারতে যে সরকার এরপরে আসবে, মোদী সরকার যতটা না বিরোধী, তার চেয়ে বেশি বিরোধী হবে তারা, প্রবলভাবে। একদম পরিষ্কার একদম উত্তর। কয়েকজন দর্শকের কথা একটু শুনে নেই, তাইলে আমরা পরে আলোচনায় চলে যাবো এই সংক্রান্ত দর্শকরা কি বলছিলেন আর কি। প্রথমত হলো যে সাইফুল ভাই, হ্যাঁ এটা এগুলা পড়ি না, আমরা রিলেটেড জিনিস পড়ি। সাইফুল স্যার, ভারতে যে আন্দোলন চলছে তা কি শেখ হাসিনা? হ্যাঁ, এই উত্তর দিয়ে দিছি এই মাত্র, আমি প্রশ্ন করেছিলাম এবং আপনিও লিখছেন, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে যে আরেকজন প্রশ্ন করছিলেন, ও আচ্ছা, এটা তো সাইফুল ভাই বলছেন ফাঁসির আসামি, মানে শেখ হাসিনা বলছেন যে ফাঁসির আসামি বাচ্চু যদি দেশে আইসা ইয়ে করে ফেলে তাইলে সমস্যা কোথায়? একদম যুদ্ধাপরাধী খালাস পেয়ে যায়। উনি তো আর বলছেন ফাঁসির মঞ্চে উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে নিয়ে গেছে, বলছেন ওনার ইঙ্গিতটাকে আমার জন্য প্লেন পাঠাও, আমি তো প্রধানমন্ত্রী হিসেবে গেছি, এখন সেই হিসেবে আমার জন্য প্লেন পাঠাও। রাইট। উনি টিটকারি করতেছেন গভর্নমেন্টকে, আমি মস্কারা শব্দটা ইউজ করছি, কিন্তু এখনো যেহেতু যদি এই নিয়ে উনি কিন্তু টিটকারি করতেছেন যে ওদের বৈধতা সরকারের নিয়ে উনি উনি করছেন সরকারের উনি আমলেই নিচ্ছেন না। না। কারণ সরকারকে আমলে নিচ্ছেন উনি, কিন্তু উনি বুঝতে পারছেন যে এই সরকার বেশি দূর যাবে না। বেশি দূরে যাবে না। তারপরে এই স্বপ্নটা ট্যুর একটা প্রশ্ন করছেন, প্রেসিডেন্ট শীঘ্রই ছুটিতে যে প্রশ্ন করলেন না কমেন্ট আছে, আমি পড়ে ফেলি। প্রেসিডেন্ট শীঘ্রই ছুটিতে যাবেন, শেখ হাসিনা যেন আপিল করতে না পারেন সেই রকম আইন পাশ করতে চাইছে সরকার। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সর্বানিধি লিখছেন 29টা স্টেট, আমি 27 বা 29 এর মধ্যে একটু কনফিউজ, আমি 27টা মনে করছি। থ্যাংক ইউ সো মাচ 29টা সর্বানী মুখোপাধ্যায় আপনার তথ্যের জন্য। আমি এক্স্যাক্টলি 27টার পরে কোন দুইটা নতুন হয়েছে জানি না, যদি আমাকে একটু না জান কি কি যেন হচ্ছে, তেলেঙ্গানা বা এরকম কিছু দুটা হয়েছে। ইয়েস। আচ্ছা, তারপরে লিখছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের হট টক হয়েছে বলে শোনা যাচ্ছে, পিএম এর সাথে সরাসরি কথা হবে এখন। এখন স্বপ্নাটুর এটা বলছে নাকি, কমেন্ট করছেন, আমি পরে শোনাইলাম। কি হয়েছে? তিনি বলছেন প্রেসিডেন্ট শীঘ্রই ছুটিতে যাবেন, শেখ হাসিনা যেন আপিল করতে না পারেন সেই রকম আইন পাশ করতে চাইছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের হট টক হয়েছে বলে শোনা যাচ্ছে, পিএম এর সাথে সরাসরি কথা হবে এখন। আচ্ছা, তারপরে হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, অনেকে লিখছেন, এটা আমি নিজে দেখছি আর কি। এই ফরাসি পীর একটা স্ট্যাটাস দিচ্ছেন, বিমানে বৈশা অসলো থেকে যাচ্ছেন প্যারিসে, তখন বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেই। আমি এতদিন বিশ্বাস করতাম না, এখন আমি ডিটারমাইন্ড সে ফিরছেই, এ নিয়ে আমি ইয়ে করতেছি, এইরকম মানে সিরিয়াস উনি স্ট্যাটাস। আমি দুপুরবেলা এটা দেখছি আর কি, যে আমি অস্ট্রো থেকে প্যারিস যাচ্ছি, বিমানে বসে বসে এগুলা কাজটা করতেছি। শেখ হাসিনা ফিরছে, এতদিন মনে হয়েছিল ফিরবে না, কিন্তু সে ফিরছেই। শেখ হাসিনা না, হাসিনা ফিরছে, এভাবে লিখছে। যাই হোক, এখানে অনেকে প্রশ্ন করছেন, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না যে না, ওই এদেরকে নিয়ে আচ্ছা, কথাবার্তা বললেন, নিজের গায়ের থেকে ইয়ে করা, মানে গায়ের দিকে আমিও আক্রমণ কথা আমার বলি না, এই জন্য আমি নামও বললাম না, আমি অন্য বললাম কি। যাক, শেখ হাসিনার আসার ব্যাপারে দুটি সিদ্ধান্ত নিয়েছে, একটি হলো মৃত্যুর মুখোমুখি, অন্যটি দলকে এবং তৃণমূলকে রক্ষা করার জন্য, লিখছেন আরবি ভাই। আর কেমিস্ট্রিকে তো লিখছেন বাংলাদেশ বিরোধীদের কোনোভাবেই রিলিফ দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে। শুনেন, এরকম আর ইন্টারন্যাশনাল পত্রিকায় এইভাবে হেডলাইন হয়েছে, শেখ হাসিনা প্লেইং গ্যাম্বল উইথ হার লাইফ, প্লেইং গ্যাম্বল উইথ হার লাইফ, তার জীবন নিয়ে জুয়া খেলছেন, জুয়া খেলছে। এইরকম হেডলাইন হয়েছে।
তো আচ্ছা একজন নেত্রী তার পার্টির জন্য এই এই মানে এই কথাগুলো আমাদের এখানে বল না যে জীবন নিয়ে জুয়া খেলা, এটা ইন্টারন্যাশনালি ওরা করতে পারে, কিন্তু একজন নেত্রী তার দলের জন্য, তার নিজের জন্য না, তার দলের জন্য এবং তার নেতাকর্মীদের জন্য, তার দেশের মানুষের জন্য তিনি তার জীবনের জুয়া খেলতেছেন। এটা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা স্ট্রং হচ্ছে, আইডিয়াস, মানে সবাই আশ্চর্য হচ্ছে, প্লেইং গ্যাম্বল উইথ আর লাইফ। হুম। ফ্লোরা লিখছেন যদি সময় থাকে ভারতে কি হচ্ছে একটু যদি বলেন, যদি সময় থাকে আলাপ করবো না, আমরা আমাদের প্রসঙ্গে আলাপ করে ফেলি সব। যদি আচ্ছা, তারপর আরেকজন লিখছেন কি জানি, খুশি এন্টারপ্রাইজ, দেশের জন্য জামাতের এমপিরা যেভাবে যুদ্ধ করছে মনে হচ্ছে আমাদের মাঠে নামতে হবে না। একেবারেই। তারপরে তারেক রহমানের সরকারকে শেখ হাসিনা 6 মাস সময় দিয়েছেন, সরকার বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, নুরুল ইসলাম লিখছেন। আচ্ছা, আর আমরা আসতেছি শ্যামল সরকার এই প্রসঙ্গে আলোচনায় একটু পরে, এটা শেষ করে নেই এই প্রসঙ্গটা। সাইফুল ভাই, শেখ হাসিনা আসার আগে আওয়ামী লীগ মাঠ দখল করতে পারবে কি, আপনার মতামত জানতে চাই, রফিক লিখছেন। শেখ দখল হাসিনা করতে আসার পারা আগে আওয়ামী উচিত, লীগ হুম, পারা উচিত, এখানে পারবে কি আমি কিভাবে বলবো, কিন্তু পারা উচিত, তাই না? এটা শেখ হাসিনা এবং তার দল মনে করতে পারেন, কিন্তু তাদের তো পারা উচিত। তারা না পারলে তাদের নেত্রী তাদের জন্য জীবন দিতে আসছে, তারা তারা নেত্রীর জন্য জীবন দিতে পারবে না? তাদের নেত্রী তাদের জন্য জীবন দিতে আসছে। এই আচ্ছা আমি একটু আগে এই হেডলাইনটা কখনো বলি না এই জন্য, যেটা আমাদের এখানে কেমন যেন শোনায় যে জীবন নিয়ে জুয়া খেলতেছেন, তার প্রাণ নিয়ে জুয়া খেলতেছেন, এটা কেমন যেন শোনায়, এই জন্য আমি কখনো বলিনি, কিন্তু আজকে বললাম ইন্টারন্যাশনালি কিন্তু এটা সেখানে তার কর্মীরা যদি মনে করে এটা ছেলে খেলা, তাহলে তো মুশকিল। তার কর্মীরা তো মনে করতে হবে যে না, তিনি রাইট কথা বলেছেন এবং উনি রাইটলি অ্যাপ্রোচ করেছেন, উনি আসছেন, এবং সেই আশাটাকে তারা যদি মানে কি বলা সফল করতে না পারে, তাহলে তো সেই দলের জন্য উনি তার জীবনটাকে রিস্কের মধ্যে ফেলতেছেন, এটা কেমন কথা? আচ্ছা, সর্বাণী মুখোপাধ্যায় লিখছেন শেখ হাসিনা জানেন যে উনি ফিরবেন যখন তখন, বিএনপি আদৌ থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। শ্যামল সরকার লিখছেন বেলুচিস্তান শেখ হাসিনা সব রাস্তা পরিষ্কার করে দিয়েছে। আচ্ছা, কোনো প্রশ্ন? আচ্ছা, একটা প্রশ্ন আছে। 41 লিখছেন যে প্রধানমন্ত্রীর নৈশ বুঝে পাকিস্তানের রাষ্ট্রদূত কেন দাওয়াত পায়? এই সরকার কি আমাদের মন মানসিকতার পাকিস্তানি হতে চলেছে, মন মানসিকতার পাকিস্তানি হতে চলেছে? বাদ এরা কি কি, উন্মাদ? এরা আগে থেকেই তো এরকম। পাকিস্তানের জেনারেলের মৃত্যুতে খালেদা জিয়া শোকবাণী পাঠাইছে, এর চেতে আর কি লাগে বলেন? একদম। তারপরে হচ্ছে মোটামুটি এই 29টা স্টেট, ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং তার জনগণ না, গণতান্ত্রিক। ইউরো বাংলা হান্ট বলছেন ভারতে প্রদেশ 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। প্রদেশ, প্রদেশ না স্টেট, রাজ্য, আচ্ছা, ভারতের রাজ্য। রাজ্য, হ্যাঁ প্রদেশ ভারতের রাজ্য। রাজ্যই রাজ্যই দেখাচ্ছে, উনি হয়তো থেকে এআই থেকে বা উইকিপিডিয়া থেকে দেখছেন। আর অনেকেই লিখছেন 29টা। যাই এটা থাক, যাই থাক, ভারত সরকার পরিবর্তন হয়, আন্দোলন হয়, কিন্তু শিল্প ধ্বংস করা হয় না। আর ওইটা লিখছিলেন একজন, ভারত গণতান্ত্রিক দেশ এবং তার জনগণ গণতান্ত্রিক। আর ককরোচ পার্টি আর পাপ্পুর নাচা কোদা কি সরসের টাকায়? আচ্ছা, সবাই বুঝে সরসের টাকায়। ভারতের রাজনৈতিক গভীরতা সম্পর্কে যারা জানে না তারা অনেক কিছুই বলতে পারে কেমিস্ট্রিকে। এই মোটামুটি এগুলাই। লালবদররা জানে না কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা শুধু রাজনৈতিক নয়, এটি পারিবারিক সম্পর্ক একদম। তারপরে হচ্ছে আমরা কংগ্রেস আসলে আওয়ামী লীগের জন্য সোনায় সোহাগা, 10 মাসের কাজ 10 দিনে করে দিবে। আচ্ছা, তারপরে না, ভারতের কংগ্রেস করে দিতে হবে কেন, এটা কেমন কথা হলো? শেখ এইটা হাসিনা তো নিজে করতে যৌক্তিক কথা যাচ্ছেন, না। এটা কেমন কথা হলো? যিনি কমেন্ট করলেন তিনি তাকে জিজ্ঞেস করেন যে ওনার কংগ্রেস নামটা কেন দেখি, করে দিতে আনোয়ার হবে? হোসেন। হুম, আনোয়ার হোসেন ভাই, কংগ্রেস কেন করে দেবে, আপনারা করেন। আচ্ছা। তারপরে হচ্ছে এই মোটামুটি আমরা পরে আলোচনায় যে আরো অনেক কমেন্ট আছে, সুযোগ থাকলে আবার আলোচনা করব। এখন একটু আমরা যেতে যাচ্ছি আমাদের মুজাফফর সাহেব সম্পর্কে, মেজর মুজাফফর হোসেন। ওনাকে তো গ্রেফতার করলো, সামরিক বাহিনীর হাতে দিয়ে দিল। এখন হঠাৎ করে আবার গতকালকে চিফ প্রসিকিউটর আবেদন করেছেন মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালে তাকে হাজির করার জন্য। এখানে কোথায় যেন একটা কি বলে সুর কেটে গেছে, যে বলে না সুর কেটে যাওয়া বা সুতা কেটে যাওয়া, এখানে কোথায় যেন একটা সুর কেটে গেছে, মানে এখানে কোথাও যেন ঐক্যের মধ্যে, মানে তাকে নিয়ে কি করবে এইটা নিয়ে আমার ধারণা রাজনৈতিক মহলের
ঐক্যবদ্ধ কোনো কিছু নাই। তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তাকে সেনা আইনে বিচার করা হবে, এবং তা আগেও এই ব্যাপার জিয়া হত্যাকাণ্ডের সময় সেনা আইনে বিচার হয়েছে, এটাও সেই হিসেবে হবে। তিনি যখন একটা ডিসিশন তখন আমি জানি যে বিএনপি বুদ্ধিজীবী মহলে প্রচণ্ড কিন্তু ক্ষোভ উঠেছে। বিএনপি বুদ্ধিজীবী মহলেই কিন্তু বিতর্ক করছেন এখন যে তাকে কেন সেনা আইনে দেওয়া হবে, বরং জিয়া হত্যাকাণ্ডের সঠিক তথ্য বের হোক। আমি কতগুলো দেখছি মানে বিএনপি ঘরানার বুদ্ধিজীবী যারা, তারা কিন্তু এই ডিবেটটা তুলছেন যে তাকে নিয়ে কেন তদন্ত কমিশন হবে না, তাদেরকে নিয়ে কেন তদন্ত কমিশনের মাধ্যমে যেন সঠিক তথ্যগুলো কেন বের করা হবে না, এবং তখনকার আর যে বেঁচে আছে তাদেরকে ডেকে এনে, যেমন তখনকার সময় নাকি আরো অনেকজন জেনারেল বেঁচে আছেন, তারপরে অনেক আছেন, তো তাদেরকে ডেকে এনে একটা তদন্ত কমিশনের মাধ্যমে কেন সঠিক তথ্যগুলো বের হবে না, এই জন্য ওনারা চাপ দিচ্ছে। অনেকেই বলছেন, যারা ম্যাটার করেন বিএনপিতে, তারা বলছেন যে তদন্ত কমিশন হোক। আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্যটা করেছিলেন এটা ইম্যাচিউর মন্তব্য ছিল আমার মনে হয়। মানে তাৎক্ষণিকভাবে উনি পার্টির সকল মতামত নিয়ে উনি হয়তো তারেক রহমানের সাথে কথা বলে এটা করে ফেলছেন, কিন্তু পার্টির ভিতরে যে অন্য মত থাকতে পারে, বুদ্ধিজীবীরা অন্য মত দিতে পারে, পার্টির অন্য লিডাররা অন্য মত দিতে পারে, এটা ওনারা চিন্তা করেন নাই। এখন যত এই মতগুলি আসে তখন একটা উইন্ডো ওপেন করা হয়েছে। উইন্ডো ওপেনটা কিভাবে করছে, এটা আইনি প্রক্রিয়াই করছে। দেখেন এখন যদি একটা ইনফরমেশন, যেটা হলো যে আমরা এতদিন জানি যে জিয়া হত্যার বিচার হয়েছিল, তাই না? কিন্তু এখন নতুন করে বের হচ্ছে যে মার্শাল ল কোর্টে কিন্তু জিয়া হত্যার বিচার হয়নি। মার্শাল ল কোর্টে হয়েছিল সেনাকুর, চট্টগ্রামে সেনা বিদ্রোহের বিচার হয়েছে। তো এখনকার যে তথ্যগুলো বেরোচ্ছে এটা হলো চট্টগ্রামে সেনা বিদ্রোহের এটা আছে, এখানে জিয়া হত্যাকাণ্ডের বিষয়টা ছিল না। তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় কিন্তু সেনাবাহিনী কতটুকু ইনভলভ ছিল, সেনাবাহিনী কি ছিল, প্লাস ওখানে ব্যক্তিগতভাবে কে ইনভলভ করেছে। আওয়ামী লীগ এখানে কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, এটাকে সিভিল আয়না একেবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করছে। কিন্তু সেনাবাহিনীতে যেটা হতে পারতো তখন, সেটা হতে পারতো সেনাকুর বিচার হতে পারতো। সেনাবাহিনী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও কোনো সুরাহা করে নেই, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সুরাহা করে নেই। এই তথ্যগুলি কিন্তু নতুন করে বের হচ্ছে যে জিয়া হত্যাকাণ্ডের কোনো সুরাহা সেনাবাহিনী করে নেই, সেনাবাহিনী কুয়ের করছে। তো এখন কুয়ের শাস্তি হিসেবে ওদেরকে ফাঁসি দিছে। এখন এনারা বলতে চান যে বিএনপি সুযোগ আছে এই মুহূর্তে যে জিয়া হত্যাকাণ্ডের জন্য সিভিল কোর্টে জিয়া হত্যাকাণ্ডের বিচার করা, তাহলে জিয়া হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে বিচার করা সম্ভব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো। সো আর্মি যদি বিচার করে, এই ভদ্রলোকের যদি বিচার করে, তাহলে আর্মি এই ভদ্রলোকের বিচার করবে হলো চট্টগ্রামে বিদ্রোহের ব্যাপারে, কুয়ের ব্যাপারে বিচার হবে। আর সেই বিচারে ইনি যেন ফার্স্ট হ্যান্ড যেহেতু জড়িত না, সেটা যেতে এখন পর্যন্ত আর দিন পলাতক 45 বছর, তার কি শাস্তি হবে না হবে কেউ বলতে পারে না। কিন্তু এখন এই অ্যাভিনিউগুলো কিন্তু বেরোচ্ছে যে সিভিল কোর্টে আসলে জিয়া হত্যাকাণ্ডের বিচারটা হতে পারে, এবং জিয়া হত্যাকাণ্ডের বিচার হতে হলে একটা কমিশন হতে হবে, যে কমিশনটা সব কিছু হিসাবে নিয়ে এই একটা রিপোর্ট তৈরি করবে, যে রিপোর্টের ভিত্তিতে একটা মামলা হবে, যে মামলাতে জিয়া হত্যাকাণ্ডের বিচার। আর সেই দিকে যাচ্ছে কিনা, তবে একটা অ্যাভিনিউ ওপেন হয়েছে। এই অ্যাভিনিউটা ওপেন করছে কিন্তু খুব মানে চালাকি করে। সে চালাকিটা কি জানেন, সে চালাকিটা কিন্তু ওই যে আমি প্রথম বলেছিলাম, আমি বোধহয় আমার সাইফুল স্টুডিওতে বলেছিলাম যে তারা চালাকিটা ওই যে একজন প্রসিকিউটরকে দিয়ে যে দাবি করানো যে ইয়াতে আইসিটির মাসুদুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মাসুদুর রহমানের মামলা তদন্তের সময় এই টেলিফোন নাম্বারগুলি পাওয়া গেছে, সেই নাম্বার থেকেই পুলিশ এটা অ্যারেস্ট করছে। এই যে একটা লিঙ্ক তৈরি করছে, এখন কিন্তু ওই মামলায় তাকে ডাকছে, ঠিক আছে, ওই মামলায় তাকে ডাকছে। এখন ডেকে কোন দিকে যায় এটা হলো দেখার বিষয়, সেটাই পলিটিক্যাল ডিসিশন। আমার ধারণা আবার এটা হয়ে গেছে, মানে কি বলে ডাইলিউট হয়ে গেছে, এটা নো মোর মানে কনক্রিট একদম ডিসিশনে নাই। এর না হলে বুদ্ধিজীবীরা এইভাবে কথা বলতো না। বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী তারা কিন্তু সিরিয়াসলি কিন্তু অ্যাডভোকেসি করতেছেন যে জিয়া হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। হ্যাঁ, এবং জিয়া হত্যাকাণ্ডের বিচার সম্ভব শুধুমাত্র এটা সিভিল কোর্টে আনলে, এবং জিয়া হত্যাকাণ্ডের বিচার। কিন্তু আর্মিতে ওরা সম্ভব, কিন্তু আর্মি এটা করে না। আর্মি মার্শাল ল কোর্টটাই করেছিল হলো চট্টগ্রাম কুয়ের বিচার হয়েছিল। তার মানে কি দাঁড়াইলো? তাইলে আরেকটা প্রশ্ন আছে, আপনি অবশ্যই লিঙ্কের কথা বলছেন যে মাসুদ্দিন চৌধুরীর সঙ্গে একটা লিঙ্ক, টেলি আলাপের লিঙ্কে তাকে মানবতা বিরোধী অপরাধ, এখন সবকিছুতেই মানবতা বিরোধী অপরাধকে টেনে আনা বা সবকিছু মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া। ওরা মানবতা বিরোধী অপরাধকে টেনে আনার চাইতে ওরা বলতে চাচ্ছে যেটা, সেটা হলো এখানে
এই মাসুদ উদ্দিন যে অ্যাট্রোসিটিস চালিয়েছে বা মাসুদ উদ্দিন যে মানবতা বিরোধী অপরাধ করছে, কি কি করছে সেটা জানি না, সেসব অপরাধের সাথে ইনি যুক্ত আছেন কিনা বুঝতে পারছেন জিনিসটা। মাসুদ উদ্দিনের সাথে উনি তো টেলিটক করছেন, টেলিফোনে কথা বলছেন, সংক্ষিপ্ত আলোচনা করছেন। এখন ওনারা খুঁজতে চান যে মাসুদ উদ্দিন যে অপকর্মগুলো করেছেন, যে এই হত্যাকাণ্ডগুলি ঘটাইছেন, এটা মোজাফরের সাথে লিঙ্ক আছে না, মোজাফর হিসেবে নির্দেশ দিয়েছিল কিনা, যে মোজাফর বাইরে থেকে মাসুদ উদ্দিনরে বলছে ওরে মাইরা ফেলান, তারা মাইরা ফেলান, এগুলো আর কি। বাট এটা একটা লিঙ্ক করে ওকে বাইর করার একটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল হচ্ছে। তো এইটার তো এই যে, তাইলে আপনি অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন যে পার্টির অবস্থান থেকে উনি হয়তো বলেন নাই প্রধানমন্ত্রীর সাথে না কথা না, বলে। পার্টির অবস্থান উনি ক্লিয়ারলি জানেন না, না জেনে নিজে থেকে একটা বা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে উনি একটা মতামত দিয়ে দিয়েছেন এবং তাকে সেনা হেফাজতে দিয়ে দিয়েছেন। এটা ওনার উচিত ছিল অ্যারেস্ট হওয়ার পরে তাকে তার ব্যাপারে ডিসিশন নেওয়া করে পার্টির মতামত নেওয়া ছিল। পার্টির বুদ্ধিজীবী, আজকে পার্টির বুদ্ধিজীবীরা টোটাল বিরোধিতা করছে তাকে সেনা হেফাজতে দেওয়ার জন্য। তো ওরা কিন্তু একটা নিজেদের দলের ভিতরে প্রতিরোধের মুখে পড়ছে, তারা কিন্তু জিয়া হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে না। এই যে পার্টির বুদ্ধিজীবীরা জোরালো দাবি জানাচ্ছেন জিয়া হত্যার বিচারের, পার্টি কি আসলে জিয়া হত্যার বিচার চায় কিনা, এটা তো $1 বিলিয়ন প্রশ্ন। না চাইলে এটা আপনি চিফ প্রসিকিউটর এই কাজটা কেমনে করলো বা প্রসিকিউশন টিম কেমনে করলো? যদি না চেয়ে থাকে, সে কিসের জন্য তাকে আদালতে আনতে বলতেছে? আদালতে আনতে বলছে আর ওপেন করার জন্য, আর কোন কারণ নাই তো। তারে কি 22 সালে সে কথা বলছে লেফটেন্যান্ট জেনারেল ইয়ার সাথে, সে 22 সালের তো ঘটনার জন্য লেফটেন্যান্ট জেনারেল ইয়াকে ধরা হয় নাই, তারা ধরা হয়েছে 24 আগস্টের 24 সালের ঘটনায়। তো তারে 22 সালে তার সাথে কথা বলছে, সেটার জন্য এটার সাথে কেন লিঙ্ক করা কিছুই না, যেহেতু ওদের কাছে এই ফোন নাম্বারগুলো আসছে, এই ফোন নাম্বারের মাধ্যমে পুলিশ ধরছে। এখন ওনারা একটু জিজ্ঞাসা করতে চায় যে 24 সালে ওনার কোনো অপকর্ম করছেন কিনা। মানে 24 সালেও ওই 22 সালে তো কথা কইছেনি, 24 সালে আপনি অন্য কোনো ফোন দিয়ে অন্য কোনো কারবার করে আপনি এই মাসুদ উদ্দিনকে বুদ্ধি দিয়েছেন কেন, অমুকরে গুলি করো তমুকরে গুলি করছে কিনা, এইসব আর কি। আসলে কিছু না, এটা ছুতো আর কি। আমি এখনো বুঝাইতে পারিনি আপনাকে, মনে এটা ছুতো। বুঝে ফেলছি, একটা অজুহাত খুঁজে কোনোভাবে লিঙ্ক করছে এখন এটাকে, যেহেতু ওই কেসের মধ্যে এই নাম্বারগুলি পাওয়া গেছে, কিন্তু নাম্বারগুলি পাওয়া গেছে 22 সালে। এখন 24 সালের মামলায় ওনারা কি করে আনতে হলে, এখন যেহেতু ওনাকে ওইটার মধ্যে পাওয়া গেছে, আসেন দেখি আমরা একটু জিজ্ঞাসা করে দেখি 24 সালে উনি কোনো অপকর্ম করছেন কিনা। আমরা জানি যে উনি তো জিয়াউর রহমানকে মারছেন, এখন এই সালেও এসে কোনো এরকম খুন করছেন কিনা দেখা যাক। একদম। তার মানে এইটা আরো বহুদূর গড়াবে ট্রাইব্যুনালে আসার পরে, এটা বোঝা যাচ্ছে এখন। সহসা এটা সামরিক আদালতে গিয়ে নিষ্পত্তি হচ্ছে না, মানে এটা মাঝখানে ঝুলে যাবে আর কি। বহুদূর গড়াবে মানে কি, মাঝখানে ঝুলবে। এখন এটা ঝুলায় তাকে হয়তো আর্মি কাস্টডিতেই রাখা হবে, কিন্তু তাকে অ্যাটলিস্ট ওপেন করলো আর কি, যে না সিভিল কোর্টেও তার কেসটা ওপেন আছে, তারপর আস্তে আস্তে অন্য কেসের দিকে যায় কিনা। ইনি কিন্তু দীর্ঘদিন দেশে যে ঘোরাফেরা করছেন এবং সিরাজগঞ্জে তো তিনি সম্বর্ধনা নিয়েছেন মুক্তিযোদ্ধা হিসেবে, বীর মুক্তিযোদ্ধা। উনি বিএলএফ এর সাথে যুক্ত ছিলেন, অনেক কিছু দেখলাম। আমি একটা রিপোর্ট পড়তেছিলাম, একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট গতকালকে পড়তেছিলাম, তখন দেখলাম উনি, তখন তো বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, তো উনি তো দিব্যি ঘুরলো। এই জন্যই আমি আপনাকে এই প্রশ্ন করছিলাম যে $1 বিলিয়ন প্রশ্ন আসলে বিএনপি চায় কিনা জিয়া হত্যার বিচার, এই জন্য প্রশ্নটা করছিলাম। বিএনপি তখনকার বিএনপি তো চায় নাই, সেটা তো ঠিক আছে। সে খালেদা জিয়া সরকারও চায় নাই, কেউ চায় নাই। চাইলে তার এটা হতো না। তখন তো দুই ধরনের ব্যাপার ছিল, খালেদা জিয়ার ব্যক্তিগত প্রাপ্তির ব্যাপার ছিল, তখন বিএনপির সার্ভাইভালের প্রশ্ন ছিল, অনেক কিছু ছিল। তখন বিএনপি সার্ভাইভ করার প্রশ্ন ছিল, এরশাদের হাত থেকে রেহাই পাওয়ার ব্যাপার ছিল, প্লাস হলো খালেদা জিয়ার ব্যক্তিগত প্রাপ্তির ব্যাপার ছিল। এই যে আজকে তারেক রহমান যে বাড়িতে থাকেন, এই বাড়িটা কে দিছে? এরশাদ দিতে দিছে। তো তাইলে এই ব্যক্তিগত প্রাপ্তি প্লাস পার্টি সার্ভাইভাল, দুইটা জিনিসই তখন ছিল। তো সেই সময় তারা কম্প্রোমাইজ করেছে, কিন্তু এখনকার জেনারেশন এসে সেই কম্প্রোমাইজটা করবে কিনা, সেইটা নিয়ে তো তর্কগুলো হচ্ছে। কারণ যারা এখন কথাগুলি বলছেন তারা কিন্তু সেই সময় একজন সাধারণ নাগরিকের মতো, মানে যখন হয়তো ইন্টারমিডিয়েটে পড়তো বা ইউনিভার্সিটিতে পড়তো, এরাই তো এখন এসব বুদ্ধিজীবী হয়ে এখন এই ডিবেটগুলো উঠাচ্ছে। সো দে আর ডিফারেন্ট। সো এই ডিফারেন্টগুলো কিন্তু আলোচনা করতেছে। একদম। অনেকে আরো কমেন্ট করছেন, প্রচুর কমেন্ট আসছে। আওয়ামী লীগ এমন কর্মী আছে 2-3 লক্ষ যে শেখ হাসিনার জন্য মরতে পারে, আশিক লিপন লিখছেন।
ইয়ে লিখছেন, এই যে কি বলে, আশিক অরূপ রিপন, ভট্টাচার্য। এইভাবে কমেন্ট করে লাভ হবে না। শেখ হাসিনা যখন আসবে তখন প্রমাণ দিতে হবে। আমরাও বিশ্বাস করতে চাই, কিন্তু এই ইয়েতে সোশ্যাল মিডিয়াতে হুঙ্কার দিয়ে কোনো লাভ নাই। মাঠের হুঙ্কার হলো বড়। আর অরূপ ভট্টাচার্য লিখছেন, সাইফুল স্যার প্রস্তুত আছি, হয় বাঁচবো না হয় মরে যাব, কারণ শেখ হাসিনা আসলে আমার দেশে ভালো হবে, দেশের ভালো হবে। আমার দেশের জন্য, আওয়ামী লীগের জন্য জীবন গেলেও রাজি। আমার মা সেটা বলছে, মরে গেলে যাবি, বুকে শক্তি রাখ। আচ্ছা, মায়ের শক্তি তো, মায়ের সাহস দুর্দান্ত। তারপর হাবিব মোহাম্মদ, মানসিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের দখলে, শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পেলেই অকল্পনীয় যুদ্ধ হবে না, বাঙালি জাতি যা কোনোদিন দেখেও নি। আচ্ছা, আহ, শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত কত মানুষ তা গণনা করাই কঠিন। তবে এটুকু বলতে পারি, যেদিন ওনার আসার তারিখ ঘোষণা হবে সেদিন থেকেই বাংলাদেশ নিয়ন্ত্রণ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে। কেমএসডিকে। ওকে, কেমিস্ট্রি কে উইশ ইউ বেস্ট অফ লাক। আমরা তো কিছু করতে পারবো, মানে আমি তো কিছু করতে পারবো না, আমি এর অনলাইনে